সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে যা জানা গেল। এদিকে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। অপরদিকে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু। এবং সবশেষে থাকছে ভারতের পরামর্শে নয়, দেশে ফেরা নিয়ে হাসিনা বললেন, কখন কিভাবে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে যা জানা গেল। রাজধানীর আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুকে ঘিরে গভীর শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি দল অভ্যন্তরীণ তদন্ত করছে বলে জানিয়েছেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নাহিদ ইয়াসমিন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং এটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত করছে এবং ফরেনসিক টিমও কাজ করছে। বুধবার 27 মে সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ এ মৃত্যুর ঘটনা ঘটে। অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, আমরা এই ঘটনায় গভীরভাবে ব্যথিত। ঘটনার সময় একসঙ্গে 6 নবজাতকের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাদের দ্রুত নিওন্যাটাল আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে 101 শয্যার ব্যবস্থা রয়েছে। সেখানে নেওয়ার পর একজনকে ব্রড ডেথ ঘোষণা করা হয় এবং আরেকজন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন। বাকি 4 জনকে ভেন্টিলেটরে রেখে সর্বোচ্চ চেষ্টা করলেও গুরুতর শ্বাসকষ্ট থাকায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এসি বন্ধ বা গ্যাস লিকের অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, এসি বন্ধ ছিল না, প্রথমে এসি চালু ছিল। ওয়ার্ডে মোট 11 জন মা ও নবজাতক ছিলেন, এর মধ্যে 6 জন ওই ওয়ার্ডে এবং বাকি 5 জন আগে থেকেই এনআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, স্বজনদের অনুরোধে রাত 2টা থেকে 3টে পর্যন্ত কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়েছিল, পরে আবার তা চালু করা হয়। তিনি আরও বলেন, এসি চালুর পর সকাল 6টার দিকে কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট ও দুর্বলতা বা লেথার্জিক অবস্থা দেখা দিলে দ্রুত তাদের এনআইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসা ব্যয়ের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালটি একটি ফিলান্থ্রপিক প্রতিষ্ঠান এবং এখানে অযথা আর্থিক চাপ সৃষ্টি করা হয় না, বরং প্রয়োজনীয় খরচ সম্পর্কে রোগীদের আগেই অবহিত করা হয়। এদিকে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার 27 মে সকাল 7:15টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তানবুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্র জানায়, আজ সকালে ডক্টর ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তানবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের 8 আগস্ট। পরবর্তীতে 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি 2026 তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। অপরদিকে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু। সারা দেশে গত 24 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1118 জন। তাদের মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে 62 জনকে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত 2 মাসে সারা দেশে 560 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 88 জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 472 জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 62,790 জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 67,069 জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 238 জন ও আক্রান্ত 37,794 জন। এই হিসাব গত 15 মার্চ সকাল 8টা থেকে আজ 27 মে সকাল 8টার সময়ের মধ্যে। এবং সবশেষে থাকছে ভারতের পরামর্শে নয়, দেশে ফেরা নিয়ে হাসিনা বললেন, কখন কিভাবে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার।
তিনি দ্রুতই দেশে ফিরে যাবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 17 মে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল সভায় দলনেত্রী হাসিনা নাম না করে তারেক রহমানের সরকারের উদ্দেশ্যে বলেন, আমার জন্য জেলখানা, ফাঁসির মঞ্চ রেডি করুন, আমার পাসপোর্ট ফিরিয়ে দিন, আমাকে নিয়ে যেতে বিমান পাঠান। প্রসঙ্গত 2024-এর 5 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তৎকালীন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষা সহ দিল্লির হিন্ডন বিমানবন্দরে পৌঁছে দিয়ে গিয়েছিল। গত 17 মে দলের সভায় হাসিনা দাবি করেছেন তাকে ভারতে পাঠানোর কথা প্রথমে জানানো হয়নি। পরে নিরাপত্তা আধিকারিকরা তাকে বলেন দেশে থাকলে তার জীবন বিপন্ন হতে পারে বলেই দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। 17 মে তারিখটি শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ। 45 বছর আগে ওই দিনে ভারত থেকে দেশে ফিরে গিয়েছিলেন 33 বছর বয়সী হাসিনা। দিল্লিতে 6.5 বছর ভারত সরকারের রাজনৈতিক আশ্রয়ে থাকা হাসিনাকে দেশে ফেরার আগেই তার দল আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেছিল। 45 বছর পর আরও একটি পরাজয়ের কারণে ভারতে অবস্থানরত হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা ঈদুল আজহার উৎসবের আবহেও আলোচনার ঢেউ তুলেছে বাংলাদেশে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নেত্রীর ঘোষণায় উজ্জীবিত। তাকে স্বাগত জানিয়ে চলছে সভা, পথসভা, মিছিল। সমাজ মাধ্যমে ঢেউ উঠেছে শুভেচ্ছা বার্তার। বিরূপ মন্তব্য ধেয়ে আসছে সরকার ও আওয়ামী লীগ বিরোধী শিবির থেকে। পাশাপাশি জল্পনা শুরু হয়েছে এই সিদ্ধান্ত তিনি কি ভারত সরকারের পরামর্শে নিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে ভারত সরকার আওয়ামী লীগ নেত্রীকে তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে, যদিও ভারত সরকারের কোনো মহল থেকেই এমন খবরের সত্যতা মেলেনি। দ্য ওয়ালের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সম্প্রতি বলেছেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরে যাবেন। আপনার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং একটি মামলায় দুর্ভাগ্যজনকভাবে আপনার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার যখন আপনাকে ফেরাতে বাংলাদেশ সরকার আর্জি উপেক্ষা করছে, তখন আপনার পক্ষে কিভাবে দেশে ফেরা সম্ভব? জবাবে শেখ হাসিনা বলেছেন, প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার যে ট্রাইব্যুনালে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছিল সেটি আন্তর্জাতিক অপরাধ আইন 1973 যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকার অবৈধভাবে 4 বার অধ্যাদেশ জারি করে এই আইনে 37টি পরিবর্তন এনে ট্রাইব্যুনাল পুনর্গঠিত করে আমার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। এই ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিচারক ও প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে। হাসিনা বলেন, আমার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধপ্রাধীদের বিচারের প্রতিশোধ মাত্র। প্রসঙ্গত, নির্বাচনী প্রতিশ্রুতি মেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীদের এই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করেছিলেন হাসিনা। অভিযুক্তদের 70 জনের মৃত্যুদণ্ড, 25 জনের যাবজ্জীবন কারাবাসের সাজা হয়। সেই ট্রাইব্যুনালেই এখন বিচার চলছে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের। সেই ট্রাইব্যুনাল সম্পর্কে হাসিনা বলেন, এই ক্যাঙ্গারু ট্রায়ালের ন্যায় বিচারের কোনো মানদণ্ড অনুসরণ করা হয়নি। আমাকে আইনিভাবে মামলা মোকাবিলার সুযোগ দেওয়া হয়নি। সাজানো সাক্ষ্য এবং প্রমাণের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে বিচারের নামে প্রহসন করা হয়েছে। এটা করা হয়েছে আমাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখার জন্য। এই ষড়যন্ত্র ইতিমধ্যেই দেশবাসীর কাছে পরিষ্কার। হাসিনা আরও বলেন, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালের পাকিস্তানের কারাগারে বন্দি রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার সেলের পাশে কবর খুঁড়ে রাখা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। আমি তারই কন্যা, আমার রক্তেও সেই শিক্ষা আছে। আমি ইতিপূর্বে 2 বার মামলা, মৃত্যুর হুমকি, রাষ্ট্রযন্ত্রের জেল জুলুম, নির্যাতনের হুলিয়া মাথায় নিয়ে দেশে ফিরেছি। আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার নেতাকর্মীদের আত্মত্যাগ এবং জনগণের ভালোবাসা আমাকে বারবার শত্রুর বুলেট, গ্রেনেড ও বোমা হামলা থেকে রক্ষা করেছে। 5 আগস্টেও আমাকে হত্যা করার পরিকল্পনা ছিল। আমিই ছিলাম মূল টার্গেট, কেননা আমাকে হত্যা করতে পারলে দেশবিরোধী চক্র তাদের সকল ষড়যন্ত্র সহজে বাস্তবায়ন করতে পারত। কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি আবারও জনগণকে সঙ্গে নিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করব এবং গণতন্ত্র পুনরুদ্ধার করব। তিনি বলেন, আমার দেশে ফেরা সম্পর্কে ভারত সরকারের অবস্থান বা ভূমিকা প্রসঙ্গে শেখ হাসিনার স্পষ্ট জবাব, ভারত একটি গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র। তারা যাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে সিদ্ধান্ত নেয়, তাদের সিদ্ধান্ত একান্তই তাদের। এই বিষয়ে আমার বক্তব্য প্রদান করা সমীচীন হবে না। তবে আমি বলতে পারি, আমি কখন কিভাবে দেশে ফিরব সেই সিদ্ধান্ত একান্তই আমার। আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা। জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরব। কোনো অবৈধ রায় বা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সঙ্গে
প্রত্যাবর্তন আর প্রাণনাশের চেষ্টা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। 1981 পর 2007 সালেও তিনি বাংলাদেশের তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ফতোয়া উপেক্ষা করে দেশে ফিরে গিয়েছিলেন। তখনকার সরকার তার প্রত্যাবর্তন আটকাতে এমনকি বিমান সংস্থাগুলিকেও হুলিয়া জারি করে বলেছিল শেখ হাসিনাকে যেন বিমানে উঠতে না দেওয়া হয়। সেবার আমেরিকা প্রবাসী ছেলের বাড়ি থেকে দেশে ফিরছিলেন হাসিনা। বাংলাদেশের ডিপ স্টেটের অংশ হিসেবে সেনাবাহিনী, শীর্ষ আমলারা এবং কতিপয় প্রভাবশালী সংবাদপত্রের মালিক সম্পাদকদের পরিকল্পনা মতে বহুচর্চিত -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন আটকে। সেই প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে দেশে ফেরার পর কারাগারে যেতে হয়েছিল হাসিনাকে। সেবারের প্রত্যাবর্তন হয়েছিল 2007 সালের 7 মে। বিমানবন্দরে নেমে হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত সম্পর্কে বলেছিলেন, আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তবে আরেকটা ভুলের মধ্যে পড়বে। এইটুকু বলতে পারি, তার দল সেই প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধার বলে বর্ণনা করে থাকে। এরপর আওয়ামী লীগের জন্য ছিল লম্বা সুদিন। পরের বছর অর্থাৎ 2008 সালের শেষ লগ্নে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফের ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। তাই থেকে 2024-এর আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা। এই প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে আওয়ামী লীগ নেত্রীকে দ্য ওয়ালের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনার রাজনৈতিক জীবনের সঙ্গে প্রাণনাশের চেষ্টা এবং প্রত্যাবর্তন দুটি শব্দই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনার আগের দুটি প্রত্যাবর্তনের সঙ্গে আগামী প্রত্যাবর্তনের মৌলিক ফারাক কি হবে? হাসিনা এই প্রশ্নের জবাবে বলেছেন, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার নেতাকর্মীদের আত্মত্যাগ এবং জনগণের ভালোবাসা আমাকে বারবার শত্রুর বুলেট, গ্রেনেড ও বোমা হামলা থেকে রক্ষা করেছে। 5 অগস্টেও আমাকে হত্যা করার পরিকল্পনা ছিল। আমিই ছিলাম মূল টার্গেট, কেননা আমাকে হত্যা করতে পারলে দেশবিরোধী চক্র তাদের সকল ষড়যন্ত্র সহজে বাস্তবায়ন করতে পারত। কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি আবারও জনগণকে সঙ্গে নিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করব ও গণতন্ত্র পুনরুদ্ধার করব। তার প্রথম ও দ্বিতীয় প্রত্যাবর্তন প্রসঙ্গে হাসিনা বলেন, 1981 সালের সামরিক শাসকের, ক্ষমতায় তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা তথা বিএনপির প্রতিষ্ঠাতা সেনা শাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে আমি প্রথমবার ফিরে এসেছিলাম। তখন আমি ছিলাম পরিবার পরিজন হারা এক নারী, কিন্তু আমাকে বরণ করে নিতে এসেছিল লক্ষ লক্ষ জনতা। আমাকে তারা তাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে বরণ করে নিয়েছিল। সেই প্রত্যাবর্তন ছিল পিতার স্বপ্ন পূরণের শপথ নেওয়া এক কন্যার প্রত্যাবর্তন। 2007 সালে আমি ফিরে এসেছিলাম জরুরি অবস্থার সময়, সেনা সমর্থিত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে। সেটিও ছিল সংগ্রামের প্রত্যাবর্তন। হাসিনার সেই প্রত্যাবর্তনের দিনটিতে ঢাকা শহর ও বিমানবন্দরের জনসমুদ্রের বর্ণনা আছে তার স্বামী ওয়াজেদ মিয়ার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ শীর্ষক বইয়ে। শেরে বাংলা নগরের সংবর্ধনা সভায় হাসিনা বলেছিলেন, সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই। সাক্ষাৎকারে শেখ হাসিনা বিশদে জানিয়েছেন তার আসন্ন তৃতীয় প্রত্যাবর্তনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও চ্যালেঞ্জ। তিনি বলেন, এবারের প্রত্যাবর্তন সম্পূর্ণ ভিন্ন। এবারের প্রেক্ষাপট ভিন্ন, চ্যালেঞ্জ ভিন্ন, দায়িত্বও ভিন্ন। 1981 সালে আমি ফিরেছিলাম একটি দলকে পুনর্গঠিত করতে। 2007 সালে ফিরেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে। এবার আমাকে ফিরতে হবে একটি দেশকে পুনর্গঠনের জন্য, কেননা অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার দেশের প্রতিটা সেক্টর ধ্বংস করেছে। প্রতি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করছে, দেশের আবহমান সংস্কৃতিকে ধ্বংস করছে, জাতিকে বিভক্ত করছে। আমি বাংলাদেশকে যে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলাম, দলমত নির্বিশেষে সকলের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছিলাম, বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে গিয়েছিলাম, 5 অগস্ট পরবর্তী সময় সেটি ধ্বংস করা হয়েছে। উন্নয়ন কর্মসূচি স্থবির হয়ে আছে। দেশকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা হচ্ছে। দেশকে রক্ষা করার জন্যই আমাকে ফিরতে হবে। তিনি বলেন, এবারের আগের দুটি প্রত্যাবর্তনের সঙ্গে এবারের প্রত্যাবর্তনের আরও এক ফারাক আছে। তার কথায়,
1981 সালে আমি ফিরেছিলাম একজন শোকার্থ মেয়ে হিসেবে, কিন্তু এবার ফিরব একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়িকা হিসেবে। আমি জানি দেশের মানুষ কি চায়, আমি জানি কিভাবে তাদের সেই চাওয়া পূরণ করতে হয়, আমি জানি কিভাবে সীমিত সামর্থ্য নিয়েও একের পর এক উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে হয়, কিভাবে দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে হয়, কিভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়। অতএব দেশ পুনর্গঠনের লক্ষ্যে আমার এবারের প্রত্যাবর্তন পরবর্তী যাত্রা কঠিন হলেও জনগণকে সঙ্গে নিয়ে আমি সেটা বাস্তবায়ন করতে পারব। দেশের জনগণও সেটি বিশ্বাস করে।